করেছেন, আমাদের জীবনটাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা এসেছেন। আমি আজকে উদাত্তভাবে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নেই, কোনো বৈঠক নেই, কোনো রকমের আলাপ আলোচনা সংলাপ নেই, সব পথ আপনারা বন্ধ করেছেন। আমরা কাপড়ের কাপড় গায়ে জড়িয়ে রাস্তায় শুয়েছি, আপনারা দেখেন। কাপড়ের কাপড়ের পরে ভাই একটা মানুষের জীবনে আর কি থাকে? কিচ্ছু থাকে না। আমাদের যদি কিচ্ছু না থাকে, বাংলার মাটিতে এনটিআরসি এর কোন রকমের অস্তিত্ব থাকবে না, থাকা উচিত না। বিশ্বাস করেন, এনটিআরসি এর প্রতিষ্ঠার আগেও এদেশে শিক্ষক শিক্ষকতা করেছে, এনটিআরসি কে বিরক্ত করেও এদেশে শিক্ষকতা করব। এনটিআরসি এসেছিল দুর্নীতি দমন করতে, কিন্তু ওরা নিজেরা দুর্নীতির কালে এমন ভাবে আটকেছে, ওরা শুধু চ্যাম্পিয়ন নয়, বিশ্ব রেকর্ড করে দেয়। বাংলাদেশের কোন খাতে এত দুর্নীতি হয়নি, এনটিআরসি এর খাতে যত দুর্নীতি হয়েছে। এক আবেদ আলী নিয়ে তো অনেক শুনেছেন, ওদের যে কোন আলী আছে ওটা তো আমরা বলছি না। ওদের আলীদের মুখোশ উন্মোচন জাতি করবে, সেই দিন এসেছে। আমি আপনাদেরকে বলছি, আমাদেরকে তো আপনারা নিয়োগ দিবেনই, দিবেনই। শুধু নিয়োগ না, প্রতিটা দিনের খেসারত আপনাকে দিতে হবে, প্রতিটা আন্দোলনের খেসারত দিতে হবে। আমরা বেকার থেকে ব্যানার করেছি, কোন টাকা দিয়ে আপনি বুঝেন না? আমাদের টাকাগুলো দুর্নীতির টাকা ছিল না। আমরা আপনাদেরকে ফি দিয়েছি, কোন টাকা দিয়ে আপনি বুঝেন না? আপনাদের মতো লুটেরার টাকা আমাদের না। আমাদের বৈধ চাকরি থেকে আমাদেরকে বঞ্চিত করার কোন রকমের সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না। বিশ্বাস করেন, আমাদেরকে বঞ্চিত করলে জাতি বঞ্চিত হবে, শিক্ষা বঞ্চিত হবে। মেরুদণ্ড ভেঙে গেলে শিক্ষা থাকে না, শিক্ষা না থাকলে জাতির অস্তিত্ব থাকে না। আমরা আমাদের স্বাধীনতা, আমরা আমাদের জাতীয়তা, আমরা আমাদের সব কিছুকে বিলিয়ে দিয়ে আপনাদের দুয়ারে দুয়ারে ঘুরতে পারবো না। আমরা শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চাই, আমরা ছাত্রদের কল্যাণ চাই। মূর্খ অপদার্থ ছাত্রদেরকে আপনারা পদে বসিয়েছিলেন বলেই শিক্ষা ব্যবস্থা নিয়ে এত কথা উঠেছে। আমার মেয়েরা শুধু টিমবাজি করিয়েছেন ক্লাসের মধ্যে। কেন? টিমবাজি ছাড়া তাদের ভিতরে যার কোনো মাল ছিল না। আমি আপনাদেরকে বলছি, আপনারা আপনাদের জায়গা থেকে সরে আসুন, দুর্নীতি থেকে সরে আসুন, ন্যায্যতার ভিত্তিতে প্রতিষ্ঠান পরিচালনা করেন। যদি ন্যায্যতার ভিত্তিতে প্রতিষ্ঠান পরিচালিত না হয়, এই প্রতিষ্ঠানের গুরু বালুও এদেশে থাকবে না। আমাদের দাবি শক্তি, আমাদের অধিকার দিতে হবে নিশ্চিত। আমরা দেশে আসিনি, আমরা সার্টিফিকেটের কপি পকেটে করে দিয়েছি। কাগজ জমা নেবেন, চাকরিতে নিয়োগ দিবেন, তারপর পরের মাসের বেতন নিয়ে বাসায় যাব। তাই এরপর কোর্টে আপনারা আমাদেরকে দিয়েছেন, আমরা আপনাদেরকে কোর্টে নিয়ে বাকি জীবনের ক্ষতি করব। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আপনারা যে যা করেন সব আমল নামা কিন্তু রেকর্ড আছে, সব আমল নামার রেকর্ড আছে। বিশ্বাস করেন, পৃথিবীর প্রথম হত্যাকারী আদমের ছেলের মুখোশ উন্মোচিত হয়েছে। যুগে যুগে নমরুদ, ফেরাউন, ফেসিস্ট, স্বৈরাচার, প্রতারক, আবেদ আলী পর্যন্ত সবাই মুখোশ উন্মোচিত হয়েছে। আপনাদের মুখোশ ছুঁড়ে ফেলতে আমাদের 2 মিনিটও লাগবে না। আমরা শিক্ষক হয়েছি ছাত্রের গণ্ডি পেরিয়ে, ছাত্ররা যা জানে তার দ্বিগুণ আমরা জানি। সভ্যতা, ভদ্রতা, শিক্ষার কারণে আমরা এখনো কোন রকমের অনৈতিক কাজে পা দিচ্ছি না। যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য দাবি আদায় না হবে,
আমরা ধৈর্যের চূড়ান্ত পরীক্ষায় পর্যন্ত অংশগ্রহণ করব, কিন্তু আমাদের ধৈর্যের ধাপ ভাঙলে, আমাদের পিঠ দেয়ালে থেকে গেলে আমরা প্রত্যেকের কলার ধরে ধরে রাস্তায় অধিকার করব। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই বোন এবং আমাদের শিক্ষক সমাজ, সবাইকে সালাম জানাই। আমি তো একটা কথা বলার জন্য আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম, আমি ঝিনাইদহ থেকে এসেছি। আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি। দুঃখের বিষয় ভাই, আমি বিগত সরকারের সময় 12টা ভাইবা দিয়েছি, অথচ ভাইবা দেওয়ার সময় আমাকে ভাইবা দেখা হয়েছে। এরপরে আর কোনো রেজাল্ট আমি জানি না, প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। এরপরে এপিএস নামক প্রতিষ্ঠানে এখানে আমি 10তম ব্যাচে স্কুলে এবং 11তম ব্যাচে কলেজে পাশ করেছি। এত টাকা আবেদন করেছি, পরে আমাদের আর কোনো ফলাফল পাওয়া যায় নাই। তাই এই জন্য আজকে নতুন বাংলাদেশে যেখানে দুর্নীতির বিরুদ্ধে সবাই সোচ্চার, মাননীয় শিক্ষা উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা সকলে যেখানে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে, এই জন্য আমরা আজকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে আমাদের দাবিগুলো সাংবাদিক ভাইদের মাধ্যমে উপস্থাপন করেছি। আমরা আশা করি আপনারা আমাদের এই সমাবেশের আমাদের এই দাবিগুলো সকল মিডিয়ার মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবে। আর 60,000 চাল সনদ রয়েছে, এই চাল সনদের চাকরি দিতে যে আমরা মেধাবীরা চাকরি পাই না। আমরা ওকে সবার সনদ গুলো বাইর করেন না, যাদের যাদের সাথে আছে সবাই সনদ গুলো বাইর করেন। এই সনদের জন্য আমরা কি চাই? সনদ 4, সনদ 4, সনদ 4, সনদ 4, এনটিআরসির দুর্নীতি, এনটিআরসির দুর্নীতি, এনটিআরসির দুর্নীতি, চাল সনদ নিপাচার, বৈধ সনদ চাকরি পাক, চাল সনদ নিপাচার, বৈধ সনদ চাকরি পাক, এনটিআরসির দুর্নীতি, এনটিআরসির কালো হাত, এক দফা এক দাবি, সরাসরি নিয়োগ দাবি, সরাসরি নিয়োগ দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, চাল সনদ নিপাচার, চাল সনদ নিপাচার, চাল সনদ নিপাচার, বৈধ সনদ চাকরি পাক, বৈধ সনদ চাকরি পাক, চাল সনদ নিপাচার, সনদ 4, সনদ 4, সনদ 4, চাকরিদার, সনদ 4, চাকরিদার, এক দফা বৈধ সনদ, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, সরাসরি নিয়োগ দাবি, সরাসরি নিয়োগ দাবি, চাল সনদ নিপাচার, চাল সনদ নিপাচার, বৈধ সনদ চাকরি পাক, আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায়। সবাই একটু শান্তশিষ্টভাবে থাকেন। আমরা 6 সদস্য ভিতরে গেছিলাম, সেখানে একটু আলোচনা হচ্ছে। আমির ভাই বিস্তারিত বলবেন, কেউ হইচই করবেন না। যদি কেউ হইচই করেন সমস্যা হবে, কেউ হইচই করবেন না, উনি বিস্তারিত বলবেন। কি সমস্যা হবে? কি সমস্যা হবে? কিসের সমস্যা? কথা বললে আমি কথা শুনতে পারেন। পুরো কথাটা শুনতে হবে। প্রথম কথা হলো তাদের যে প্ল্যান, তারা কি করতে যাচ্ছে
নিয়োগ পাবে কেউ নিয়োগ পাবে না, এটা আমরা মেনে নিই। এবং এই জন্য আমাদের যা করা লাগবে সেটা আমাদেরই করতে হবে। তারা কি করতে যাচ্ছে সেটা আমি একটু সংক্ষেপে বলছি। সেটা হলো, এটা আমি ইতিমধ্যে খবর পেয়েছি, শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন সংগঠন ইতিমধ্যে গিয়েছে, তারা আমাদের ব্যাপারে জানতে চেয়েছে 1 থেকে 12 বা ইতিহাসের ব্যবস্থা কি, এই অনিয়মগুলো কি কি, তারা যতটুকু পারছে উত্তর দিয়েছে। আমরা এই যে সবাইকে ডেকে আবার মাঠে এসেছি এর একটাই কারণ, সেটা বর্তমান অন্তর্কালীনবর্তী সরকার শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণ করে সবাইকে শিক্ষাক্ষেত্রকে 1 নম্বর বাইরে দিয়ে সকল বৈষম্য দূরীকরণ করে একটা সুন্দর সমাজ ব্যবস্থা করে তুলতে চাচ্ছি। সুতরাং আমরা চাই যাতে আমাদের 1 থেকে 12তম এবং নিয়োগ মন্ত্রী যারা আছে সকলকে নিয়োগ দেয়, যত শূন্যপদ আছে এর বিকল্প কোনো দাবি আমরা মানব না। তারা যেটা বলেছে, তারা একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দিবে, সেখানে শুনে না কথা বলেন না, একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দিবে, সেখানে যারা আবেদন করবে তাদেরকে নিয়োগ দিবে। এখন আমি প্রশ্ন করেছি, ইতিমধ্যে তো আমাকে বিভিন্ন গণবিজ্ঞপ্তির আমি আবেদন করেছি, আমাকে নিয়োগ দেন নাই, তাহলে আমি যদি বাদ করি তারা একবারই সুযোগ দেবে, আমরা বলছি না, সকলের নিয়োগ নিশ্চিত করতে হবে। এবং তারা যেটা করতে চাচ্ছে, আমার সত্য জ্ঞানে যেটা ধরে সেটা হলো 700 কতজন আছে এবং 13-14 হাজার আছে এবং 1 থেকে 12তম এদের কিছু অংশ নিয়োগ দিয়ে একটা ধামাচাপা দিয়ে সবকিছু সহায় করে দিবে। এখন এটার সমাধানের পথে তারা বলে দিয়েছে, এটার সমাধানে তারা বলে দিয়েছে, তারা বলেছে, আমি বলছি যে আপনি যেটা বলতেছেন আপনি দায়িত্ব নিয়ে সবাই নিয়ে নিশ্চিত করতে পারবেন, না দায়িত্ব নিয়ে আপনি নিতে পারবেন না, আমরা আপনার কথা মানব। এখন কথা হলো যে সে কি করতেছেন সেটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় যেটা আমরা সকলে যাতে নিয়োগ পাই সেই প্রসঙ্গ অনুসরণ করা হচ্ছে কিনা। এখন এই প্রসঙ্গ অনুসরণ করার জন্য আমাদের প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করতে হবে এবং আমাদের এই কর্মসূচি চলমান রেখে যাতে আমরা সকল নিয়োগ নিশ্চিত করতে পারি সেই লক্ষ্যে উদ্দেশ্যে আমাদের সকল কার্যক্রম করে দিতে হবে। বিস্তারিত আবার যদি কোনো বিষয় বাদ করে ইয়াসিন ভাই বিস্তারিত আরেকটু বলবে, ইয়াসিন ভাই রাস্তা বলুন। ইয়াসিন ভাই সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা মনে রাখবেন আমরা সুশৃঙ্খল শিক্ষক সুশৃঙ্খলভাবে আমরা এখানে সারাদিন ধরে অবস্থান করছি। আমরা ইতিমধ্যে যুগ্ম সচিব পর্যায়ের একজন কর্মকর্তার সঙ্গে আলাপ করেছি, ওনার নাম নুরুল ইসলাম সিদ্দিকী স্যার। আমরা যতটুকু কথা বলেছি সেই কথায় আমরা 99% সন্তোষ প্রকাশ করতে পারি নাই, যার কারণে আমরা আপনাদেরকে বলছি প্রয়োজনে আমরা আগামীকালকে আবার এখানে আসব। তারপরে আমাদের এই আন্দোলনের সকলের দাবি সুনিশ্চিত ঘোষণা না আসা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। সম্মানিত শিক্ষক মন্ডলী, আপনারা নিশ্চয় অবগত আছেন বিগত 18-20টা বছর ধরে আমরা অপেক্ষা করছি, আমাদেরকে চরমভাবে বৈষম্যের শিকার করানো হয়েছে রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে। অর্থনৈতিক কারণ কি, আমরা প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী অর্থের যোগান দিতে পারি নাই, আর সেই কারণে আজকে আমরা নিয়োগ বঞ্চিত হয়ে রয়েছি। আমরা চাই যারাই নিয়োগ বঞ্চিত রয়েছি তাদের সকলকে নিয়োগ দিতে হবে। আমরা ওই ধরনের কোন কথায় বিশ্বাসী নই। ওনারা বলেছেন শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন আমাদের পক্ষে, আমরা তার সুদৃষ্ট বাস্তবায়ন চাই। কারণ মাননীয় প্রধান উপদেষ্টার কাছে
আমাদের নথিটি নাকি ওনারা পাঠিয়েছেন। আমরা অবিলম্বে সেই চিঠি ওনারা পাঠিয়েছেন তার বাস্তবায়ন দেখতে চাই। তা না হলে এইরকম আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমরা যে সমস্যায় জর্জরিত হয়েছি এটা সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না। সংগ্রামী ছাত্র ভাই বোনেরা, আপনারা অবাক হবেন, নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তারা সর্বদাই আমাদেরকে যে কোনো কায়দায় কূটকৌশলী অবলম্বন করছেন। আমরা সকল কূটকৌশলের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ বলতে চাই, ভাই ও বোনেরা, আপনারা কষ্ট করেছেন। আমরা 6টা পর্যন্ত যে সময় নির্ধারণ করেছিলাম এই পর্যন্ত এখানে অপেক্ষা করবেন। যদি এখানে আমাদের কোন সুনির্দিষ্ট ঘোষণা দেখতে না পাই, আমাদের কর্মসূচি আগামীকাল সকাল 10টা থেকে আবারও চলবে ইনশাআল্লাহ। আমরা আমাদের নিয়োগের জন্য সুনির্দিষ্ট ঘোষণা চাই, এর বিকল্প কোনো কথা মানতে নারাজ। অন্যায় করেছে আমলারা আর দোষ চাপিয়ে দিবেন আরেকজনের ঘাড়ে, এটা হতে পারে না। আপনাদের এই সকল কার্যকলাপের ধিক্কার জানাচ্ছি, পাশাপাশি নিয়োগের সুনিশ্চিত ঘোষণার জন্য আপনাদের পক্ষ থেকেই কার্যক্রম গ্রহণ করতে হবে, অন্যথায় আমাদের এই রাজপথ ছাড়া হবে না। প্রিয় ভাই বোনেরা, আপনারা অপেক্ষা করেছেন, অনেক কষ্ট করেছেন। আমি এতটুকুই বলব, আমরা ঐক্যবদ্ধ থাকব, সুশৃঙ্খলা বজায় রাখব এবং কোন অনিবন্ধিত শিক্ষক যেন নামদারি এখানে এসে ঢুকে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, সেজন্য 64 জেলার প্রতিনিধি হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তাদের কাছে আমার উদাত্ত আহ্বান, আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আসলে নিবন্ধনকারী শিক্ষক, অন্যথায় ওই এলাকার যিনি দায়িত্ব থাকবেন তাকে আমরা অবশ্যই তাদের দায়িত্ব অবহেলার দায়ে তাকে আমরা এই সংগঠন থেকে বহিষ্কার করতে বাধ্য হব। কারণ আমরা একে অপরের ভাই, কিন্তু কাউকে ফাঁসিয়ে দিয়ে যথেচ্ছাচার যে কোনো ফায়দার জন্য কোনো কিছু করতে দেওয়া হবে না। আমরা সত্যিকার অর্থে বৈধ অনিবন্ধিত সরকারি নিয়োগ বঞ্চিত হয়ে রয়েছি। আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই, এজন্য যা যা করা দরকার সর্বাত্মক প্রচেষ্টা আমাদের পক্ষ থেকে অব্যাহত থাকবে। এবং এই ব্যাপারে আপনারা শিক্ষক মন্ডলী অবশ্যই আমাদেরকেও সর্বাত্মক সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি সকলকে আবারও বলবো, ধৈর্য ধরে এখানে অবস্থান করুন। আমাদের কর্মসূচি এখানে 6টা পর্যন্ত চলবে। যারা এখনো পর্যন্ত সারা বাংলাদেশের নিবন্ধিত নিয়োগ বঞ্চিত ভাই ও বোনেরা রয়েছেন তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, 1 থেকে 12তম এই 12টি ব্যাচের যে কোনো নিবন্ধিত শিক্ষক অবশ্যই আগামীকাল সকাল 10টায় যদি প্রয়োজন হয় আমাদের ফেসবুকে লেখা দেখলেই অবশ্যই আমাদের এই কর্মসূচিতে আপনারা অবস্থান করবেন। আমরা আজ এখানে 6টা পর্যন্ত অবস্থান করব, কাজেই আপনারা সুশৃঙ্খল ভাবে এখানে সন্ধ্যা 6টার সময় পর্যন্ত অপেক্ষা করে আপনারা যার মতো করে আপনারা বিভিন্ন বাসায় বিভিন্ন জায়গায় কষ্ট করে থাকবেন, কিন্তু আপনাদের প্রতি সহানুভূতি প্রকাশ করা ছাড়া এই মুহূর্তে আমাদের কোনো কিছু করণীয় নেই। আমরা আপনাদেরকে কষ্ট ধরে করার জন্য বিভিন্নভাবে বিনয়ের সাথে অনুরোধ করছি। পাশাপাশি আমাদের সকল কর্মসূচিতে আপনাদের ঐক্যবদ্ধ সংহতি সহযোগিতার আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। নেতাকর্ম 1631 আপনাকে একজন সাংবাদিক করছেন, এই সাংবাদিক ভাইয়ের সঙ্গে আপনি একটু সাক্ষাৎ করুন। সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি,
আজকে যে পরিমাণ উপস্থিতি আছে আমার কাছে তথ্য আছে কালকে উপস্থিতি 1 দ্বিগুণ হবে এবং আমরা এই উপস্থিতিটা কাজে লাগাতে চাই। দ্বিতীয় কথা বলতে চাই, আমাদের এখানে সারা বাংলাদেশ থেকে 64 জেলার যে নিবন্ধনকারীরা এসেছে এবং ঢাকা শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনেক নন এনজিও শিক্ষক আছে যারা আজকে এসেছে এবং অনেকেই আসবে। আমি সকলের প্রতি আহ্বান করে বলতে চাই, আপনাদের এটাই সুযোগ। এরপরে যাদের নিবন্ধন আছে, এমপিও হয়নি, অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরির শিক্ষক আছেন, আপনারা দলে দলে অবশ্যই যোগদান করে আমাদের সকলের নিয়োগের নিশ্চয়তা আদায় করে নেবেন। দ্বিতীয় কথা হচ্ছে 60,000 জাল সনদধারী আছে। আপনাদের জানা আছে যেসব প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদধারী আছে, ওইসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে জাল সনদধারীদের বিতাড়িত করার একটা ব্যবস্থা নেওয়া হবে, যাতে জাল সনদধারীদের কারণে আমাদের যাতে নিয়োগ বঞ্চিত না হয়। এই জাল সনদধারীদের রুখে দেওয়া আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে এবং আমি প্রত্যাশা করি সারা বাংলায় যে শিক্ষা ব্যবস্থা আছে, একজন ভুয়া মুক্তিযোদ্ধা যেমন শুধু নিজে আর্থিক সুবিধা গ্রহণ করে, ঠিক এর থেকে অধিক ক্ষতিকর হলো জাল সনদধারী, সে গোটা জাতিকে ধ্বংস করে দেয়। এই ভুয়া জাল সনদধারীদের সমালোচিত করে বৈধ সনদধারীদের নিয়োগ নিশ্চিত করতে হবে এবং এই কাজে ঢাকা শহর বিভাগীয় এলাকায় যত নন এনজিও শিক্ষক আছেন, এমপি আছে, নিবন্ধন আছে এবং আমরা নিয়োগ পরিষদে যত নিবন্ধন আছি সকলেই উপস্থিত হয়ে গণজোয়ার সৃষ্টি করে, যেহেতু আমাদের ব্যাপারে শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে তথ্য আছে, আমরা চাচ্ছি তাদের সাথে একটা গোল টেবিল করে কথা বলে আমাদের সকলের নিয়োগ নিশ্চিত যাতে হয় সে ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি। এবং আপনারা যে 6টা পর্যন্ত প্রোগ্রামগুলো আছে কেউ কিন্তু উঠে যাবেন না, সকলের অবস্থানে নিশ্চিত করবে যে আপনি নিবন্ধনকারী কিনা, আপনি প্রকৃতপক্ষে চাকরি চান কিনা। সুতরাং আপনাদের সকলের উপস্থিতি সহযোগিতা আমাদের সফলতা এনে দিবে বলে আমি বিশ্বাস করি। সুতরাং আপনার যতটুকু করা দরকার, যে অনিয়মগুলো আছে, যে বৈষম্যগুলো আছে, এগুলো দূরীকরণের জন্য আপনার ভূমিকা থাকতে হবে। আমরা সকলে ভাই ভাই। আর একটা কথা বলি, যারা বিভিন্ন গ্রুপের কথা বলে যে এক হয় না কেন, আসেন না কেন, সবাইকে আমরা আহ্বান করবো সবাই আসেন, সবাই মিলে আমরা জয় ফিরিয়ে আনবে। বিজয় আসে ইনশাল্লাহ। কেউ আপনাদের প্রতি আবেদন থাকবে আপনারা আসুন, অন্তত শেষ মুহূর্তে আমাদের সাথে শরীর হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত নিয়োগ বঞ্চিত মাজলুম শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা, দাবি আদায়ের সময় আজকে, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কি মাস করবো? আজকে আমাদের নেতারা যারা বললেন 6টা পর্যন্ত সময় দেওয়া হলো, এই 6টা পর্যন্ত সময় যদি দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের আন্দোলনটা কিছুটা দমে গেল। এই কথা বলেন ঠিক কিনা? আমরা রাত্রে এখানে শুয়ে পড়বো, রাজ্য আমরা কোনো কথা বলি না, আমাদের দাবি আদায় করে নিয়ে চলে যাবো। আমরা এখানেই থাকবো, এখানেই আছি, আমরা কারো কোনো কথা বলি না। আমরা কোথায় যাবো? এই আমাদের বাড়িঘর আছে ঢাকায়, আমরা এখানে থাকবো। আমরা কি আমার কোথায় একমত আসুন সবাই। চাকরি যদি দিতে হয় কথা বলতে হবে না, এখানে আসছি, এখানে রাত্রেই থাকবো। যতক্ষণ দাবি আদায় হয় নাই আমরা এখান থেকে যাবো না। আর ওই কেটে কেটে যান, আমাদের লোকজন জানারা যেন বাড়াইতে না পারে, সোজা আঙুলে ভিউ দেয় না। এক খেলায় একজন পালাইছে আমার বাবার আমাদেরকে থাকছে। এক ফেসিস্ট চলে গেছি দাদার বাড়ি দিল্লি, আর 2 ফেসিস্টেরা জালেমেরা ঢুকছে হাজতে, আর এরা থাকলে কথা বলেন ঠিক কিনা? আপনারা যাবেন? যারা যারা
এখানে আমরা কাউকে বিশ্বাসও করতে পারি না যতক্ষণ আমাদেরকে স্পষ্ট ঘোষণা না দেওয়া হয়েছে। যদি আপনারা একমত হন তাহলে কথা বলেন, আর যদি বলেন না আমাদের দরকার নাই আমরা চলে যাবো, তাহলে আমারও কথা বলার দরকার আছে। সংগ্রামী ভাইয়েরা, অনেকে বলতে তো বাড়ি যাবেন, আরে ভাই কোথায় যাবো, যাওয়ার জায়গাটা তো নেই। চাকরির অভাবে অনেকে আমরা আজগুলো বিয়ে করতে পারি নাই। ভিতর শব্দ তো এখানে এসে আমাদের ঘোষণা দেবে, চাকরি নিশ্চয়তা দেবে, তারপরেই যাবো। যাওয়ার তো জায়গা লাগবে নাকি? যাওয়ার জায়গা নেই। হ্যাঁ, আমরা আশ্বস্ত, এই জন্য আশ্বস্ত সরকারের পতন হয়েছে। এখন আমরা আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে দুটো কথা বলবো। এ ভাই আমরা শিক্ষক, আমার বন্ধুদের উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই। এখানে আপনাদের আমি বলছি গত আগের যে কর্মসূচি ছিল সেটা 6টা পর্যন্ত ছিল, এটা পরিবর্তিত হতে পারে, আপনারা কেউ যাবেন না। মাঠের পরিস্থিতি বুঝে আমরা ঘোষণা দেব, কেউ যাবেন না। মাঠের পরিস্থিতি আমরা বুঝি না। মাঠের পরিস্থিতি শিক্ষক ভাইরা শোনেন, এই কয়েকটা আমাদের বোন আসছে, আসে নাই? এই বোনেরা আপনারা কি আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতেছেন? আপনারা মাঝখানে থাকবেন আর আপনাদের এই ভাইয়েরা আমরা সাইডে থাকবো, রাত আমরা এখানে যাপন করবো, কোনো কথা মানি না। এক কথা, এক দফা, এক দাবি, নিয়োগ যতক্ষণ আমরা চূড়ান্ত ঘোষণা না পেয়েছি ততক্ষণ মাঠ ছেড়ে দিতে রাজি নাই। আমরা মুনাফিক নই, আমরা আমরা পছন্দ করি না। আমরা এসেছি ওদের পাপ ছেড়ে গেছে আমাদের, আমরা যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতির শিকার হতে হলে রাজি আছি। যদি আমাদেরকে এখানে পিছিয়ে দেওয়া হয়, আজকের ইতিহাসী অফিস থেকে আমাদেরকে বলা হয়েছে, হুঁশিয়ার করে দেওয়া হয়েছে, এক কিছু বলেছে যে আপনারা আনসারকে দেখেন নাই। আমি বলেছি আমরা কি রোহিঙ্গা? এ কথা বলে আমরা কি রোহিঙ্গা? আমরা কি কেন অস্ত্র নিয়ে যুদ্ধ করতে এসেছি? আমরা এসেছি শুধুমাত্র আমাদের অধিকার আদায়ের জন্য। মুসলমান ও শিক্ষকবৃন্দ, শাহাদাতের ঘটনা, ছাত্রা চক্করের ঘটনা, হেফাজতে ইসলামের আপনারা শোনেন নাই? আজকে যদি এই অবস্থায় তারা কেউ যদি করতে চায় করে, আমি প্রস্তুত। দয়া করে কেউ মুনাফিকি করবেন না, দয়া হাত দিয়ে বলি মুনাফিকি করবেন না। যদি করতে চান, যদি পছন্দ না হয় আপনি ছেড়ে চলে যান, আপনি চলে যান, আপনার ধন্যবাদ। কিন্তু আপনি খেলবেন না, আপনি খেলবেন না। আমাদের সমস্যার দিকে আমরা নিয়ে চলে যাব। সম্মানিত বন্ধুগণ, আমরা মাঠের ঘোষণা চাই। আমরা আরো যারা আছেন গ্রুপ, সবাইকে আহ্বান করছি, কোনো গ্রুপ নাই, এখানে চলে আসুন। আমরা এখন প্রত্যেকটা নেতা, কোনো নেতা নাই, কোনো নেতা নাই, সবাই নেতা। প্রিয় ভাইয়ের আমার, আপনারা দেখেছেন চলে গেছে, নোবেল চলে
ভাই বন্ধুগণ, আপনারা প্লিজ দয়া করে মাঠে, আপনারা সবাই মাঠে আসুন, রাস্তায় আসুন, কারণ অনেক গাড়ি ঘোড়া যাতায়াত করতেছে। আপনারা এই সাইডে কিছু বসুন, এই সাইডে কিছু বসুন। আমরা চাই না কোনো গাড়ি এখান থেকে যাক। আমাদের দাবি দেওয়া না মানা পর্যন্ত এনটিআরসির অফিস চলবে না, এদিক থেকে গাড়িও চলবে না। আর এনটিআরসির অফিস চেয়ারম্যান, সচিব, ওনাদের আমরা মুখটা দেখতে চাই। আজকে আবু সাহিদ মুক্ত জীবন দিতে বৈষম্যর কবর দিয়ে তারা নিজে কবরে চলে গেছে। আমরা এই বৈষম্যর কবর দিতে চাই এবং এনটিআরসি চেয়ারম্যান এবং ওই সচিব বাবাজুকে আমরা কবরে পাঠাতে চাই। আমাদের চিন্তাধারা শোনাই দিচ্ছে। আর একটা কথা হলো, আমাদের নিয়োগ প্রক্রিয়াটা আমার সবার কাছে অনুরোধ, যে যেমন বৈষম্যের শিকার সে ততটুকু সুবিধাই পাক। আমাদের নিয়োগ দিতেই হবে। নিয়োগ প্রক্রিয়াটা হবে এক থেকে সিরিয়াল করে, প্রথম থেকে সবাই এক প্রথম নিবন্ধনকারী, দ্বিতীয় নিবন্ধনকারী, তৃতীয় নিবন্ধনকারী এভাবে আসবে। আর আপনারা যদি আবার বিশেষ বিজ্ঞপ্তি দেয়, আবার সেই লাউ যে লাউ সেই কচু, কারণ একবার নিবন্ধন আপনার একবার, আর আপনার একবার স্পেশাল কোনো বিজ্ঞপ্তি দিবে, ওই আপনাদের জীবনে শেষ। কেউ নিয়োগ পাবেন আর কেউ জীবনেও নিয়োগ পাবেন না। আর যদি আপনারা বিজ্ঞপ্তি ছাড়া প্রথম নিবন্ধন যারা করেছে প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার ধাপে ধাপে যদি নিয়োগ দেয়, বাংলাদেশে ইনশাল্লাহ আশা করি একজন নিবন্ধনধারী আপনারা বাদ করবেন না। আর যদি মনে করেন যে বিশেষ বিজ্ঞপ্তির কলা খাইতে চান, নিয়োগ পাবেন না। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা প্রতিনিধিত্ব করছেন তাদের কাছে অনুরোধ, আপনারা যেভাবে যেখানে কথা বলেন, আপনারা প্রতিনিধিত্ব করছেন, বিশেষ গণবিজ্ঞপ্তির ওগুলো আমরা মানবো না। আমরা ধাপে ধাপে প্রথম নিবন্ধনধারী, দ্বিতীয় নিবন্ধনধারী, তৃতীয় নিবন্ধনধারী, এভাবে 1 থেকে 12, 13, 14, 15, 16 আসুন। কিন্তু আমরা ভাইরা, আমাদের শিক্ষকরা যারা প্রথম নিবন্ধন করছে, তারা কিন্তু আমাদের চেয়ে, আমি সপ্তম নিবন্ধন করেছি যেমন, তারা কিন্তু আমার চেয়ে তারা বৈষম্যের শিকার বেশি। আমরা চাই তারা এই বৈষম্যহীন থেকে তারা অগ্রগতিকার পায়। এখানে বৈষম্য কোনো ঠাঁই নাই, বাংলাদেশের বৈষম্য কোনো ঠিক নাই। দেশব্যাপী নিয়োগ চাই, এর বিকল্প আর কোনো কথা নাই। তো আপনাদের কাছে অনুরোধ, যারা প্রতিনিধিত্ব করছেন এবং সাধারণ জনগণ, সাধারণ নিবন্ধনকারী, আমরা সবাই এক। আমরা কোনো প্রতিনিধিত্ব করি না, প্রতিনিধিত্ব মানি না। আমরা সবাই প্রতিনিধি, আমরা সবাই সাধারণ নিবন্ধনকারী, সবাই প্রতিনিধি। আমরা চাই আমাদের নিয়োগ। এখন একজনরা করবেন, এক গ্রুপ করবেন হলো এক জায়গায়। আমি দুই গ্রুপে, আমি কিন্তু জাতি দুটি গ্রুপ আছে, এই গ্রুপে আছে। আমার চাই আমার নিয়োগ, ঠিক আছে? আমরা কোনো গ্রুপেও চাই না, আমরা এর সূত্র চাই না। আমরা সবাই নেতা, সবাই প্রজা, সবাই রাজা, সবাই প্রজা, এই হিসেবে আমি থাকি। তো যাই হোক, আমার সর্বশেষ অনুরোধ, যারা প্রতিনিধিত্ব করছেন তাদের কাছে অনেক কৃতজ্ঞ, কারণ তারা, ওনাদের কারণে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। তাদের কাছে আমরা কৃতজ্ঞ। এবং আপনারা প্রতিনিধিত্ব করছেন, করেন, আপনাদের জন্য দোয়া রইল। কিন্তু আমাদের একটা দাবি, গ্যাস বিদ্যুৎ নিয়োগ হবে, কোনো পেশায় কোনো বিজ্ঞপ্তি হবে না। তাহলে একজন পাবে আর সবাই মিলে খাবে। ঠিক আছে, আমি বক্তব্য শেষ করলাম। আল্লাহ প্রিয় নিবন্ধিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা এবার দ্বিতীয়বার আজকে মাঠ ধরেছি। আমাদের একটা কথা, আমরা 1 থেকে 12তম সকলের নিয়োগ চাই, নিয়োগ চাই। প্রথমে নিবন্ধন পাস করেছে সে বৈষম্যের শিকার হয়েছে, আর যে দ্বিতীয়তমে সে আর একটু কম হয়েছে, একজন আছে। যে 12তম সে 11 দিনের চেয়ে কম একটু বৈষম্যের শিকার হয়েছে। আমাদের একটা কথা, আমরা এই মাঠে এসেছি, এনটিআরসি বানানোর সামনে এসেছি, আমরা তাদের সুস্পষ্ট ঘোষণা এই মাঠেই চাই। কোনো ঘোষণা মেনে নেওয়া হবে না। একসাথে সবাইকে কিনে থাকবে ইনশাল্লাহ, কোনো রাজনীতি কোনো কিছু। এখন আমরা চাই আপনারা যারা পিছনে আছেন, দয়া করে রাস্তায় চলে আসেন। আমরা এই বৈষম্য শিকার হয়েছে, আমরা এই বৈষম্যের নিরসন চাই। বাংলাদেশের 35শে জুলাই বাংলাদেশ স্বাধীন হয়েছে। জুলাই লাল রাস্তে আমাদের ছাত্র ভাইয়েরা, কৃষিজীবীরা, বুদ্ধিজীবীরা, শিক্ষাজীবীরা, ডাক্তারেরা, আমাদের ছাত্র জনতা সবাই তাদের রক্তের বিনিময়ে লাল সূর্য চলে গেছে।
আমি সুন্দর থেকে আছি। আজকের আমার এক বড় ভাই যে বক্তব্য বলে গেল, আসলে বিষয়টা হলো যে আমাদের মধ্যে অত্যন্ত সুকৌশলে এই কর্তৃপক্ষ মানে একটা ফাটল ধরার চেষ্টা করছে, আমাদের ঐক্যকে নষ্ট করার চেষ্টা করছে। সুতরাং আমরা ওদের টিপসকে কখনো প্রাধান্য দেবেন না, ঠিক আছে? আমরা প্রথম থেকে পেশায় কমে স্বচ্ছভাবে নিয়োগ চাই। আমরা কোনো দুর্নীতি কোনো দ্রুত কৌশলে আমরা সব কিছু এখন বুঝি। আমরা জনগণ নির্যাতিত, আমরা কোনো মতো করে নিয়োগ পাইনি, আমাদেরকে ঠকিয়ে আমাদের মাথা এখন শক্ত করে ফেলে দিচ্ছে। সুতরাং ওনাদের সাথে কোনো আপোষ নাই, ওনাদের অফিসে আমাদেরকে আসসালামু আলাইকুম। আমরা 1 থেকে 12 নিয়োগ বঞ্চিত সনদধারীরা, বিশেষ করে আমরা বিভিন্ন আইনের মারপ্যাচের কারণে এনটিআরসি আমাদেরকে নিয়োগ থেকে বঞ্চিত করছে। বিশেষ করে অনেকে আইন সম্পর্কে না জানার কারণে সঠিক তথ্য উপস্থাপন করতে পারে না। এনটিআরসি আমরা কেন নিয়োগ পাবো না এই বিষয়ে আমি কয়েকটি আইনের ধারা এবং বিশ্লেষণ করে আমরা জানিয়ে দিতে চাই যে আমরা আসলে নিয়োগের জন্যই পাঠ করেছি। বিশেষ করে 2005 সালে এনটিআরসি গঠনে যখন আইন তৈরি করা হয়, সেই আইনে সুস্পষ্টভাবে বলা হয় দক্ষ শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে এনটিআরসি গঠন করা হয়। এর প্রেক্ষিতে 2006 সালে পরীক্ষা বিধিমালা জারি করেন। যে পরীক্ষার বিধিমালাতে সুস্পষ্ট 3 ধারায় বলা আছে শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা আয়োজন করবে এনটিআরসি। অর্থাৎ এনটিআরসি যে পরীক্ষা নিয়েছে 1 থেকে 12তমদের, সেই পরীক্ষাটা শুধুমাত্র নিয়োগের জন্য। তাই 1 থেকে 12তম যত উত্তীর্ণ নিবন্ধনধারী আছে তারা সবাই হচ্ছে আইনের দৃষ্টিতে নিয়োগের জন্যই উত্তীর্ণ। কিন্তু এনটিআরসি বিভিন্ন সময় সনদের মেয়াদ এবং অন্যান্য বিষয় নিয়ে উল্টোপাল্টা তথ্য দেয়, কিন্তু সনদের মেয়াদ সংক্রান্ত যে তথ্যটা দেয় সেটা হচ্ছে 2015 সালের গেজেট অনুযায়ী, কিন্তু আমরা পাশ করেছি 2006 সালের বিধিমালা অনুযায়ী, যেখানে সনদের মেয়াদ আজীবন বিদ্যমান। অর্থাৎ 2006 সালের পরীক্ষার বিধিমালা অনুযায়ী 10-1 ধারায় 5 বছর সনদের মেয়াদ বিদ্যমান ছিল। পরবর্তীতে 2013 সালে রাষ্ট্রপতির প্রজ্ঞাপনের মাধ্যমে সনদের মেয়াদ আজীবন করা হয়, যার কারণে 1 থেকে 12তমদের সনদের মেয়াদ হয় আজীবন। সনদের মেয়াদ থাকার পরেও যখন 15 সালের গেজেট প্রণয়ন করা হয়, 15 সালের গেজেটের পরে এনটিআরসিকে নিয়োগ ক্ষমতা দেয় হচ্ছে 2015 সালের পরিপত্রের আলোকে। 2015 সালে যে পরিপত্র, ওখানে স্পষ্টভাবে বলা হয় যে যদি কোনো ধারা 2006-এর সাথে সাংঘর্ষিক হয় তাহলে সেই ধারাটা বাতিল করা হবে। দুর্ভাগ্য হলেও সত্য, 2015 সালের যে গেজেট পরিপত্র জারি করেছে সেখানে বলা হয়েছিল উপজেলা জেলার মাধ্যমে নিয়োগ দেবে, কিন্তু আমাদের 2006 সালের পরীক্ষা বিধিমালা অনুযায়ী 3 ধারায় বলাই আছে যে নিয়োগের জন্য, তার মানে যারা পাশ করেছে তারা নিয়োগ পাবে। এক্ষেত্রে কোনো আপনার মেধা বা মানে কোনো কোটা এইগুলোর পরিব্যাপ্তি থাকে না, কিন্তু তারপরেও আমাদের এনটিআরসি বিভিন্ন আইনের হাপলা দেখিয়ে মূলত আমাদেরকে বঞ্চিত করে। পরবর্তীতে হাইকোর্ট যায়, হাইকোর্টের রায় হয়, কিন্তু সেই রায়গুলো আমাদের পক্ষেই থাকে, কিন্তু আপিল বিভাগে থেকে এনটিআরসি ক্ষমতার ব্যবহার করে, বিচার বিভাগকে ব্যবহার করে তাদের পক্ষে রায় নেয়, যেগুলো আইনের তোয়াক্কা না করে আমাদের পক্ষ থেকে বঞ্চিত করে। তাই আমরা চাই দিন শেষে 2005 সালের আইন এবং 2006 সালের বিধিমালা অনুযায়ী নিয়োগের জন্য যেহেতু পরীক্ষা হয়েছে, তাই আমরা নিয়োগের জন্য প্রত্যেক সনদধারী নিয়োগ চাই। ধন্যবাদ সবাই।